2011 সাল। মধ্যপ্রাচ্যের আকাশে তখন আগুন জ্বলছে, আর সেই আগুনের ভেতর দাঁড়িয়ে আছেন এক মানুষ, মুয়াম্মার গাদ্দাফি। 42 বছর ধরে তিনি লিবিয়ার অপ্রতিদ্বন্দ্বী শাসক ছিলেন। অভ্যুত্থান, নিষেধাজ্ঞা, আমেরিকার সঙ্গে সংঘাত, এমনকি বোমা হামলাও হয়েছে, কিন্তু তিনি টিকে গেছেন। নিজেকে বলতেন বিপ্লবের নেতা। তার কথাই ছিল আইন, তার সিদ্ধান্তই ছিল ভবিষ্যৎ। কিন্তু ইতিহাস তো চুপচাপ প্রতিশোধ নেয়। 2011 সালে আরব বসন্তের ঝড় লিবিয়ায় আঘাত হানে। রাস্তায় নামে হাজার হাজার মানুষ। বিক্ষোভ পরিণত হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধে। শহরগুলি যুদ্ধক্ষেত্রে বদলাতে থাকে। গোলাগুলি, বিস্ফোরণ, ধোঁয়া আর চিৎকার, চারিদিকে শুধু ধ্বংস। যে মানুষটি বিলাসবহুল প্রাসাদে বসে দেশ শাসন করতেন, তিনি হঠাৎই হয়ে গেলেন পলাতক। বিশ্বশক্তির হস্তক্ষেপ, আকাশ থেকে বোমা, তার সাম্রাজ্য ভেঙে পড়তে শুরু করলো ইটের পর ইট। আর তারপর এলো সেই দিন, ক্ষমতার রাজা থেকে রাস্তার লাশ। একজন শাসকের শেষ কয়েক ঘন্টা এতটা নির্মম, এতটা অস্বস্তিকর হতে পারে তা কেউ ভাবতেও পারেনি। শেষ মুহূর্তে তিনি কিভাবে ধরা পড়েছিলেন আর আসলে কিভাবে তার মৃত্যু হয়, যে ঘটনা সত্যিই রোমহর্ষক। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। মুয়াম্মার গাদ্দাফির জন্ম হয় 1942 সালে লিবিয়ার সিরতে এলাকায় দরিদ্র বেদুইন পরিবারে। 1969 সালে মাত্র 27 বছর বয়সে তিনি রাজা ইদ্রিসকে সরিয়ে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। রাজতন্ত্র বিলুপ্ত করে তেল শিল্পকে জাতীয়করণ করেন এবং জামাহিরিয়া নামে এক ব্যবস্থা চালু করেন, যেখানে বাস্তবে সব ক্ষমতাই ছিল তার হাতেই। 1988 সালে লকারবি বিমান হামলার ঘটনার পর লিবিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়ে। 2000-এর দশকে তিনি পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করলেও দেশের ভেতর দমন-পীড়ন, দুর্নীতি ও বৈষম্য বাড়তেই থাকে। তেলের সম্পদ শাসক গোষ্ঠীর হাতেই সীমাবদ্ধ ছিল, তাই সাধারণ মানুষ ছিল ক্ষুব্ধ। এরপর 2011 সালের ফেব্রুয়ারিতে আরব বসন্তের ঢেউ লিবিয়ায় ছড়িয়ে পড়ে। 15 ফেব্রুয়ারি বেনগাজিতে এক আইনজীবীর গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। 17 ফেব্রুয়ারি হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। নিরাপত্তা বাহিনী গুলি চালালে কয়েকদিনের মধ্যেই 2 শতাধিক মানুষ নিহত হয়। দমন-পীড়ন বাড়লেও বিদ্রোহ আরও ছড়িয়ে পড়ে। সেনাবাহিনীর কিছু অংশ বিদ্রোহীদের পক্ষে যায়, আর পূর্ব লিবিয়ার বড় অংশ গাদ্দাফির নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 27 ফেব্রুয়ারি ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল গঠিত হয়। তবে গাদ্দাফি তখনও ত্রিপোলি ও পশ্চিমাঞ্চল শক্ত হাতে ধরে রেখেছিল এবং ভাড়াটে যোদ্ধা ব্যবহার করে পাল্টা দমন অভিযান চালায়। 2011 সালের মার্চের শুরুতে পরিস্থিতি চরমে পৌঁছে যায়। গাদ্দাফির বাহিনী ট্যাঙ্ক, ভারী অস্ত্র ও যুদ্ধবিমান ব্যবহার করে বিদ্রোহীদের দখলে থাকা শহরগুলিকে পুনর্দখলের চেষ্টা করে। বেনগাজি ও আজদাবিয়ার বেসামরিক এলাকায় বোমাবর্ষণ শুরু হয়। আশঙ্কা ছিল বেনগাজি দখল করতে পারলে বড় ধরনের গণহত্যা হতে পারে। এরপর 12 মার্চ আরব লীগ লিবিয়ার আকাশে নো ফ্লাই জোনের আহ্বান জানায়। 17 মার্চ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রেজলিউশন 1973 আইন পাশ করায়, যেখানে বেসামরিক নাগরিকদের রক্ষায় সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়। 19 মার্চ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য সহ জোট বাহিনী বিমান হামলা শুরু করে। শতাধিক টোমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। গাদ্দাফির বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়। এই অভিযানের নাম ছিল অপারেশন ওডিসি ডন। 23 মার্চ ন্যাটো পুরো সামরিক দায়িত্ব নেয় অপারেশন ইউনিফাইড প্রোটেক্টর নামে। কয়েক সপ্তাহেই গাদ্দাফির বিমান ঘাঁটি, ট্যাঙ্ক, রকেট লঞ্চার ও সরবরাহ লাইন পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়। সমুদ্রপথেও অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তবুও সেই সময় গাদ্দাফি টিভিতে এসে ন্যাটোকে উপনিবেশবাদী শক্তি বলে অভিযুক্ত করেন এবং বিদ্রোহীদের বিশ্বাসঘাতক আখ্যা দেন। তার বাহিনী ন্যাটো বিমান ভূপাতিত করার চেষ্টা করলেও সফল হয়নি। 2011 সালের মাঝামাঝি নাগাদ পরিস্থিতি বিদ্রোহীদের পক্ষে ঘুরে দাঁড়ায়। ন্যাটোর হামলায় গাদ্দাফির সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে। পূর্ব, পশ্চিম ও মিসরাতা দিক থেকে বিদ্রোহীরা রাজধানী ত্রিপোলিকে ঘিরে ফেলে। 20 আগস্ট তারা অপারেশন মারমেইড ডন শুরু করে, ত্রিপোলির চূড়ান্ত আক্রমণ। শহরের ভেতরে আগে থেকেই লুকিয়ে থাকা যোদ্ধারা বাইরে থেকে আসা বাহিনীর সঙ্গে একযোগে হামলা চালায়। কয়েকদিনের তীব্র লড়াইয়ের পর 23 আগস্ট বিদ্রোহীরা বাব আল আজিজিয়া কম্পাউন্ড দখল করে নেয়, যা ছিল গাদ্দাফির ক্ষমতার কেন্দ্র। কিন্তু গাদ্দাফি সেখানে ছিলেন না। তিনি আগেই পালিয়ে যান এবং গোপন আস্তানায় ঘুরে বেড়াতে শুরু করেন। তার পরিবারও দেশ ছাড়তে শুরু করে। স্ত্রী ও কয়েক সন্তান আলজেরিয়ায় আশ্রয় নেয়। আরেক ছেলে নাইজারে পালিয়ে যায় এবং তখন থেকেই নিশ্চিত হয়ে যায় 42 বছরের শাসনের এবার পতন ঘটতে চলেছে। তবে ত্রিপোলি পতনের পরও গাদ্দাফি লিবিয়া ছাড়েননি। তিনি মনে করতেন দেশ ছেড়ে পালানো মানেই পরাজয় স্বীকার করা। তাই নিজের জন্মশহর সিরতেতে আশ্রয় নেন, যে শহরকে তিনি ক্ষমতায় থাকাকালে গড়ে তুলেছিলেন। সেপ্টেম্বরের শুরুতে তিনি
অল্প সংখ্যক অনুগত দেহরক্ষী ও কাদাদ্দাফা গোত্রের যোদ্ধাদের নিয়ে সেখানে পৌঁছান। তার ছেলে মুতাসিম ও সাইফ আল ইসলামও আশেপাশেই লুকিয়েছিলেন। সিরতে হয়ে ওঠে তার শেষ ঘাঁটি। ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল চারদিক থেকে শহরটিকে ঘিরে ফেলে। অনুগত বাহিনী স্নাইপার, মাইন ও ভারী অস্ত্র দিয়ে প্রতিরোধ করে তোলে। ন্যাটো বিমান হামলা চালায়। শহরের পরিকাঠামো ভেঙে পড়ে। বিদ্যুৎ, জল বন্ধ হয়ে যায়। গাদ্দাফি ও তার লোকজন বাড়ি ও বাংকার বদলাতে থাকেন। ফোন ব্যবহার বন্ধ করে দেওয়া হয় যাতে অবস্থান ধরা না পড়ে। খাবার ও ওষুধের সংকট ইতিমধ্যেই দেখা দেয়। শেষ পর্যন্ত প্রায় 200 অনুগত যোদ্ধা তার সঙ্গে রয়ে যায়, যারা অধিকাংশই ছিল তার নিজের গোত্রের। এই যোদ্ধারাই তাকে ঘিরে ছোট কনভয় তৈরি করে চলাচল করত। প্রতিরক্ষামন্ত্রী আবু বকর ইউনিস জাবেরও সেই সময় তার সঙ্গে ছিলেন। সেই সময় গাদ্দাফির স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। ওজন কমে গিয়েছিল, চেহারা ক্লান্ত ও অসুস্থ দেখাচ্ছিল। তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন বলেও জানা যায়। তবুও তিনি আত্মসমর্পণে রাজি ছিলেন না। ত্রিপোলি পতনের পর তিনি আর প্রকাশ্যে কখনো ভাষণ দেননি, যাতে অবস্থান ফাঁস না হয়ে যায়। তার পরিকল্পনা ছিল সিরতের অবরোধ ভেঙে দক্ষিণে সাবহা বা নাইজারের দিকে পালানো, কিন্তু সব রাস্তা বিদ্রোহীদের দখলে চলে যায়। পুরো শহর ঘেরাও হয়ে যায়। অনুগতরা পালা করে পাহারা দিত। ড্রোন ও বোমাবর্ষণের ভয়ে লুকিয়ে থাকতে হতো। প্রতিদিন প্রতিটি পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছিল, আর গাদ্দাফির শেষ সময় ঘনিয়ে আসছিল। অক্টোবরের মাঝামাঝি পরিষ্কার হয়ে যায় সিরতে আর বেশি দিন ধরে রাখা সম্ভব নয়। তাই 19 অক্টোবর রাতে গাদ্দাফি পালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেন। পরিকল্পনা ছিল 50টিরও বেশি গাড়ির একটি কনভয় তৈরি করা হবে এবং রাতের অন্ধকারে আড়ালে শহর ছেড়ে পালিয়ে যাওয়া হবে। পিকআপ ও এসইউভি গাড়িগুলির অনেকগুলিতে মেশিনগান ও অ্যান্টি এয়ারক্রাফট অস্ত্র বসানো ছিল। সঙ্গে ছিলেন তার ছেলে মুতাসিম। প্রতিরক্ষামন্ত্রী আবু বকর, নিরাপত্তা প্রধান মনসুর দাও এবং ঘনিষ্ঠ সামরিক কর্মকর্তারা। লক্ষ্য সিরতে পেরিয়ে মরুভূমির পথে সাবহা এবং সেখান থেকে সম্ভব হলে নাইজার বা আলজেরিয়া। রাত 8টার পর হেডলাইট বন্ধ করে কনভয় ধীরে ধীরে শহর ছাড়ে। তারা ভাবছিল অন্ধকারই হবে তাদের প্রধান ঢাল, কিন্তু আকাশে নজর রাখছিল ন্যাটোর ড্রোন। তাপ সংকেতে ধরা পড়ে যায় তাদের গাড়ি। 20 অক্টোবর সকালও প্রায় 8টা 30 একটি মার্কিন প্রিডেটর ড্রোন হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়ে। সামনে থাকা গাড়ি বিস্ফোরণে থেমে যায়। কয়েক মিনিটের মধ্যেই ফরাসি মিরেজ যুদ্ধবিমান পেছনের অংশে বোমা ফেলে। কনভয়ের দুই প্রান্তে আগুন জ্বলে ওঠে। মাঝখানে থাকা গাড়িগুলি ফাঁদে পড়ে যায়। অনেক যোদ্ধা ঘটনাস্থলেই মারা যায়। বেঁচে যাওয়া কয়েকজন এবং গাদ্দাফি সহ দৌড়ে আশেপাশের খোলা জায়গা আর একটি বড় কংক্রিট ড্রেন পাইপে আশ্রয় নেয়। ধুলো, রক্ত আর ধোঁয়ার ভেতর তারা নিঃশব্দে লুকিয়ে থাকে। কিন্তু বিদ্রোহীরা দ্রুত এলাকায় পৌঁছে যায়। রক্তের দাগ আর পায়ের ছাপ দেখে তারা পাইপের মুখ খুঁজে বের করে। প্রথমে একটি গ্রেনেড ছোড়া হয়। তারপর কাছে গিয়ে দেখা যায় ভেতরে কুঁকড়ে বসে আছেন গাদ্দাফি। বাদামি প্যান্ট, রক্তমাখা শার্ট, বুলেট প্রুফ বেস্ট, মুখে ধুলো আর রক্ত। বিস্ফোরণের আঘাতে তার হাত, পিঠ ও পায়ে চোট লেগেছে। তাকে টেনে বাইরে আনা হয়। তিনি প্রায় হাঁটতেই পারছিলেন না। মুতাসিম ও অন্যদেরকেও আটক করা হয়। গাদ্দাফিকে একটি পিকআপ ট্রাকের পেছনে তোলা হয়। খবর দ্রুত ছড়িয়ে পড়ে। চারদিক থেকে সশস্ত্র যোদ্ধারা ভিড় করে। ট্রাক চলতে শুরু করলে বিশৃঙ্খলা তৈরি হয়। কেউ লাঠি দিয়ে আঘাত করছে, কেউ বন্দুকের বাট দিয়ে মারছে এবং কেউ চুল টানছে। বহু ভিডিওতে দেখা যায় তিনি রক্তাক্ত অবস্থায় কাত হয়ে পড়ে আছেন। তবে কখন বা কারা ওই ভিড়ের মধ্যে থেকেই তাকে গুলি করেছিল তা আজও জানা যায়নি। চিকিৎসা প্রতিবেদনে মাথা ও পেটে গুলির চিহ্নের কথাও বলা হয়েছে। গাদ্দাফির কোনো বিচার হয়নি, কোনো আনুষ্ঠানিক রায়ও হয়নি, কিন্তু দুপুরের মধ্যেই নিশ্চিত হয়ে যায় মুয়াম্মার গাদ্দাফি আর বেঁচে নেই। তখন তার বয়স ছিল 69। তার মরদেহ মিশ্রতায় নেওয়া হয়। 3 দিন একটি শীতল কক্ষে রাখা হয়। শত শত মানুষ এসে দেখে যায়। কারো কাছে এটি ছিল প্রতিশোধ, কারো কাছে এটি ছিল একটি অধ্যায়ের সমাপ্তি। মুতাসিম ও আবু বকর ইউনিস জাবেরও অল্প সময়ের মধ্যেই মারা যায় এবং 23 অক্টোবর এই গৃহযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। 25 অক্টোবর রাতে গাদ্দাফিকে পশ্চিম লিবিয়ার অজানা মরুভূমিতে গোপনে দাফন করা হয়। আজও তার কবরের সঠিক স্থান প্রকাশ করা হয়নি। এক স্বৈরাশাসকের শেষটা ছিল রক্তাক্ত এবং বিশৃঙ্খল, ঠিক যেমন ছিল তার দীর্ঘ শাসনের বছরগুলি। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি তাকে জীবিত বিচার করা হতো, ইতিহাস কি অন্যভাবে লেখা হতো? আপনার কি মতামত? তার মৃত্যু কি ন্যায় বিচার নাকি একটি অপূর্ণ বিচার? কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।